মায়ের কাছে পাঠালাম আজ এক ঋণপত্র। মাতৃত্ব নামক ভালোবাসার ব্যাংকে আমি এক ঋণগ্রস্ত। ভালোবাসার রং সাদা বা কালো নয়, হয়ে গেছি তাই ঋণের দায়ে দায়বদ্ধ। শুভ্র ঋণপত্রে ছিল না কোনো প্রতিনিধিত্ব, সুপারিশ করার নেই কোনো ঊর্ধ্বতন ব্যক্তিত্ব। মা, তোমার মমতায় ছিলাম আমি বিগলিত, আজও জানি আছো তুমি চিরশাশ্বত। মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি সালাম, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আফলাতুন নাহার্স কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজ মা দিবস, সেজন্য আপনাদের সাথে মায়ের হাতের একটি রান্না নিয়ে শেয়ার করতে এসেছি। আমার মা আজ বেঁচে নেই, মায়ের অগণিত স্মৃতি আছে। আপনাদের যাদের মা বেঁচে আছেন, আমি তাদেরকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মনে করি, কারণ যার মা নেই সেই জানে মা না থাকার কি বেদনা আর মা থাকার কি সুখ। তো আজকে আমার মা সহ পৃথিবীর সকল মায়ের প্রতি আমি আমার এই রেসিপিটি উৎসর্গ করতে চাই। খুবই সহজ একটি রান্না, যেটি মা ছোটবেলায় করতেন, আমরা দেখেছি, বড় হয়েছি মায়ের হাতে রান্না খেয়ে। মায়ের অনেক রান্না আমার মৌলিক রান্না হিসেবে আমি ইন্ট্রোডিউস করেছি। আর কুলিনারি সেক্টরে একটা কথা সবাই বলেন যে মা হলো আমাদের সবচেয়ে বড় শেফ। তো আসলে আজকে মন ভালো না, তারপরেও যেহেতু একটু আপনাদের সাথে কথা না বললেও হয়তো বা ভালো লাগে না, আর রেগুলার বেসিসে যে কাজটা করি সেই কাজটা আসলে করতেই হয়। তো আমরা শুরু করি যে মায়ের হাতের মাছের কারি। মায়ের হাতের মাছের কারি এটা একদম মানে কি বলবো, যে পিওর স্বাদের একটি রান্না। আমরা সরাসরি চলে যাই রান্নাতে, তাহলে ভালো হয়। এই মাছটা আসলে না ভেজে রান্না মাছের একটা অন্যতম মানে মজাদার রেসিপি। আসলে মায়ের হাতের সব রান্নাই তো মজা, তাই না? তো আমি যখন করি হয়তো মায়ের হাতের সেই স্বাদটা হয়তো বা হবে না, 100% তো হবেই না, তারপরে আমি চেষ্টা করব। তো এখানে আছে যে উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণত আমি উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি মাছ নিয়েছি, কালবাউস মাছ নিয়েছি, এছাড়া পেঁয়াজ কুচি, দেশি পেঁয়াজ। মা যখন রান্না করতেন তখন তো অবশ্যই দেশি পেঁয়াজ। এখানে সরিষার তেল আছে, লবণ, আর এখানে কারি মশলার কোটাটা আপনারা দেখতে পাচ্ছেন। কারি মশলা দিয়ে আমি করব। যে মশলাটা মা করতেন তখন হয়তো কারি মশলা বলতেন না, তো এক ধরনের মাছের মশলা বলতেন, যে মশলাটা মা করতেন, ইনস্ট্যান্ট করতেন। এই জন্য আমিও আজকে আপনাদেরকে ইনস্ট্যান্ট করে দেখাবো। এছাড়া হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আছে, এটাও রিমিনিস কর্নারের প্রোডাক্ট। আপনারা জানেন যে আমার একটা মশলার একটা পেজ আছে রিমিনিস কর্নার, সেই রিমিনিস কর্নারের প্রোডাক্ট এগুলো। এরপরে কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, আস্ত রসুন, এবং এখানে যেটা বলা হয় এই চিলিটা আপনারা সবাই জানেন, ওই মরিচটা, যে এটা নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া চিলি। আর এখানে টমেটো, ধনেপাতা। এই সামান্য উপকরণ দিয়ে আসলে খুব অসাধারণ একটা রান্না। আর এখানে মশলার একটা বক্স আছে, আমি একটু দেখাই। এই বক্সের থেকে কিছু মশলা নিয়ে আমি কারি মশলা তৈরি করব। সেটা আপনাদেরকে আমি করেই দেখাবো কারি মশলাটা, কারণ আমার যে কারি মশলাটা আসলে সেটা আসলে মায়ের কাছ থেকেই শেখা। আর এখন যেহেতু আমার মশলার একটা কাজ আছে, মশলা নিয়ে কাজ করি, সেজন্যই আর কি মশলাটা আমি শুরু করতে চাই। প্রথমেই কারি মশলার শুরুতেই আমি যে মশলাটা দিব সেটা হচ্ছে ধনিয়া, আস্ত ধনিয়া 4 টেবিল স্পুন দিব। আর জিরা। আমার এখানে যে বক্সটা দেখছেন মশলার, এগুলো সবই রিমিনিস কর্নারের প্রোডাক্ট। আমরা র মশলাও এখানে আমাদের পেজে আছে, আপনারা যদি কেউ র মশলা পারচেস করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। 3 টেবিল স্পুন দিলাম।
এরপরে দিব হচ্ছে লবঙ্গ, লবঙ্গ 1 টিস্পুন মতো, আর গোলমরিচ দিব এখানে 4-5টা, আর তেজপাতা যাবে 4টা তেজপাতা এখানে দিচ্ছি আমি, আর দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা যার যার পছন্দ মতো দিলেই ভালো হয়, কারণ আপনার রেশিও বুঝতে হবে যে শুকনো মরিচের ঝালটা আপনারা কতটুকু মানে টলারেট করতে পারবেন সেই অনুযায়ী। তো এটা আমরা ভেজে নিব খুব সুন্দর করে, তবে যাতে মশলা পুড়ে না যায় সেই দিকে আমাদের খুব লক্ষ্য রাখতে হবে, কারণ এই যে গুঁড়া মশলা যখন আমরা করি তখন এই র প্রোডাক্টটা যাতে পুড়ে না যায় সেজন্য আমরা চুলার ফ্লেমটা একদম লো রাখবো, আর একটু কালার চেঞ্জ হবে, মচমচে হবে, তাহলে ভালো মশলা হবে, সুগন্ধটা থাকবে। খুব বেশি ভাজবো না আমরা, খুব বেশি ভাজলে তখন আসল ফ্লেভারটা চলে যায়। এই কারি মশলার কিন্তু আপনার রেসিপি আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম, আপনারা বাসায় এটা তৈরি করতে পারবেন, আর যদি আমার কাছ থেকে কালেক্ট করতে চান তাহলেও আপনারা পারবেন, আপনাদের পছন্দ আপনারা কোনটা করবেন। খুব সহজেই এই মশলা তৈরি করা যায়। এর সাথে আমি শুধু মিক্সড করার পরে যখন আমি এটা গ্রাইন্ড করব, এরপরে আমি হলুদের গুঁড়োটা এর সাথে মিক্সড করব, এরপরে আপনাদেরকে বোতলে আমি দেখাবো, বোতলজাত করেই দেখাবো। আমি এটাকে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, এখন গ্রাইন্ড করে নিব। মশলা করা হয়ে গেছে, এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি মশলাটা দেখাই, এরকম ঝরঝরে, এবং এর মধ্যে আমি কিন্তু হলুদ গুঁড়া একটু মিক্সড করব। আপনাদের সামনে এটা করতে চাই যে আমি কতটুকু হলুদ গুঁড়া দিব এর মধ্যে। এই যে রিমিনিস কর্নারের যে হলুদের গুঁড়া, এটা আমি এই পুরো মিশ্রণের মধ্যে 1 টিস্পুন দিব, কারণ এত ভালো এই হলুদের গুঁড়াটা যে খুব বেশি লাগে না। এরপরে আরেকবার চালাবো। এখন দেখেন এটার কালার, হলুদটা দেওয়ার পরে একটা পারফেক্ট একটা কালার এসে গেছে। এখন এই মশলাটা দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। তো রান্নাটা শুরু করি। চুলায় প্যান বসিয়ে নিয়েছি, আর আমি প্রথমেই বলেছি যে এটা না ভেজে রান্না করা, মানে মাছটা কিন্তু আমি ভাজবো না, সরাসরি মানে কাঁচা অবস্থায় মাছটা রান্না হবে। প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু সাদা তেল। তোমার মনে নাই যে চুলাটা আমার বন্ধ। তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব, এবং গোল্ডেন ব্রাউন হতে হতে আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিচ্ছি। এখন দিব আদা রসুন পেস্ট, 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা। এখন সামান্য লবণ, এরপরে সামান্য হলুদ গুঁড়ো, যেহেতু কারি মশলার মধ্যে হলুদ গুঁড়ো আছে, 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1/2 টিস্পুন। এখন এই মশলাটা কষানোর জন্য সামান্য গরম পানি আমি ইউজ করব, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলা খুব ভালোভাবে কষাতে হবে, যেহেতু আমরা মাছটা কিন্তু ভেজে নিইনি, সেজন্য মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। আমি আরও একটু পানি দিব এবং ঢেকে দিব। মশলা কষানো হয়ে গেছে, আপনারা দেখছেন যে তেল উপরে উঠে গেছে। এখন আমি মাছ বিছিয়ে দিব।
মাছগুলো বেশ বড় বড় পিস, এই জন্য আমি যে লবণটা দিয়েছি মাছ দেওয়ার পরে কিন্তু আবারও লবণ দিব। মাছটা হচ্ছে, এর উপরে আমি টমেটো দিয়ে দিব, একটু মোটা সাইজ করে টমেটো গোল গোল করে উপরে বিছিয়ে দিব। দুটো টমেটো দিচ্ছি, আর এখানে কিন্তু 8 পিস মাছ আছে, বেশ বড় বড় পিস। আপনারা যদি ছোট পিস নেন সেক্ষেত্রে আপনাদের মেজারমেন্টটা সেভাবেই করতে হবে, মশলার পরিমাণটাও সেভাবেই দিতে হবে। এখন আমি উপরে আবারও সামান্য লবণ ছিটিয়ে দিব, যেহেতু মাছের মধ্যে কোনো কিছু দেওয়া ছিল না এবং টমেটো দিয়েছি সেজন্য। আর এর উপরে দিব আস্ত রসুন। এই আস্ত রসুনটা যখন মানে মুখের মধ্যে পড়বে তখন আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে বুঝবেন যে কত ভালো লাগবে, এবং খুব সুন্দর একটা ফ্লেভারফুল একটা ফিশ কারি এটা। কারণ কারি মশলার যে ফ্লেভার, এই যে কারি মশলা আমি কিন্তু এখন ওটাতে নিয়ে নিয়েছি। আপনাদের যে রেমিনিস কর্নারের যে লোগো এবং যে স্টিকারটা আমরা ব্যবহার করি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং কারি মশলার যে সুঘ্রাণ, এটা আসলে বাসায় তৈরি না করলে বা এইভাবে মাছের কারি তৈরি না করলে আপনারা বুঝবেন না যে মায়ের হাতের মাছের কারি সত্যিই অমৃত। তো এখন আমি মাছের উপরে একটু দিয়ে দিতে চাই, পরে আবার দিব। হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। আপনারা দেখেছেন যে মশলাগুলো কত সুন্দরভাবে ভেজে গ্রাইন্ড করা, তো সেই জন্য আমরা সবসময় ফ্রেশ মশলার ব্যবহারটা একটু কম করব, তাতে আমাদের কারি বা যে কোনো ধরনের রান্নাই হোক না কেন আমরা যদি মশলাটা পারফেক্ট যদি আমরা ইউজ করতে পারি, মানে পরিমাণটা যদি পারফেক্ট হয় তাহলে খুবই ভালো হয়। এখন কিন্তু আমি ঢেকে দিব। মাছের এক পাশ পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি টার্ন করব, কারণ মশলাটা নিচে যে মশলাটা পড়ে আছে সেই মশলাটা যেন মাছের সাথে একেবারে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে, সেজন্যই কিন্তু এই প্রসেস। বারবার যদি আমি মাছটাকে টার্ন করি তখন মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে, আর মাছের মধ্যে মশলাটা প্রপারলি যায় না। সেজন্য আমরা যখন কাঁচা মাছ রান্না করব না ভেজে, তখন এরকম সুন্দরভাবে বিছিয়ে দিব এবং ভালোভাবে এক পিঠ ভালোভাবে কুক হওয়ার পরে তারপরে টার্ন করব। এখন ঢাকনা খুলে দেখি, আর আপনাদেরকেও দেখাতে চাই যে এই যে মায়ের হাতের রান্না, মায়ের হাতের যে মাছের কারি আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে যে আমি যে ফ্রেগ্রেন্সটা পাচ্ছি এটা একটা অথেন্টিক সত্যিকারের মায়ের হাতের, যে মা যখন রান্না করতেন সেই যে সুঘ্রাণটা পেতাম, আমার মনে হচ্ছে আজকে অনেকটা হলেও পাচ্ছি। তো এখন টার্ন করে দিব। আমি বলেছি যে এক পাশ হওয়ার পরে অন্য পাশে টার্ন করব, এবং টার্ন করার সময়ও কিন্তু একটু সাবধানতার সাথে টার্ন করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম এক পাশে হয়ে গেছে। আমি কিন্তু আর টার্ন করব না, এটাই কিন্তু লাস্ট টার্ন। সবগুলো মাছ উল্টে নিয়েছি, আর টমেটোগুলো একটু উপরে দিয়ে দিয়েছি, তাতে দেখতে ভালো লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটা কালার। এই কালারটা কিন্তু সত্যিকারের এই কালার আনতে হলে কিন্তু আপনাকে এই রেমিনিস কর্নারের অথেন্টিক মশলা ব্যবহার করতে হবে, এবং আপনি যদি নিজে মশলা তৈরি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আর যদি মনে হয় যে আমার কাছে আপনি নক দিবেন তাহলে অবশ্যই দিতে পারেন। এই সময় আমি একটু পানি দিব, একটু হালকা গ্রেভি রাখবো আমি, আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। আর আমরা রান্নার সময় সব সময় গরম পানি ইউজ করব, এটা আমি সব এপিসোডেই বলি যে গরম পানি ইউজ করলে ব্যালেন্স থাকবে, টেম্পারেচারের ব্যালেন্সটা থাকবে। আর এভাবে একটু ঝাঁকিয়ে দিলে তখন একদম সমানভাবে সবগুলো মাছ বিছানো থাকবে এবং গ্রেভির মধ্যে ডুবে থাকবে। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব এবং এটাকে অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলছি। আপনারা দেখেন কি সুন্দর কালার। এখন এই যে মরিচ আমি রেখেছিলাম ক্যালিফোর্নিয়া চিলি, যেটা সেটা একটু জাস্ট
আগার দিকটা একটু ফেরে দিয়ে দিব, কারণ এটা একটু স্পাইসি। আর যেহেতু এখানে শুকনা মরিচ ছিল, মশলার মধ্যে কাঁচামরিচ ছিল, তো অল্প দিব, 4টা দিব আর কি। মরিচটা দিলে একটু বেশি ফ্লেভার হয় এবং ভালো লাগে আর কি। এরপরে ধনেপাতা, আবারও সামান্য সেই কারি মশলা, এবং সবশেষে সরিষার তেল। এখন একদম সিমারিং পয়েন্টে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট হয়ে গেছে, এখন চুলা বন্ধ আর সার্ভিং এর পালা। আমরা সবসময় চেষ্টা করব, আবার সার্ভ করার সময় আমরা সবসময় চেষ্টা করব সুন্দর প্লেটে সার্ভ করতে, সবসময় যেটা আমরা বলেই থাকি। তো আমার কাছে মাছের প্লেট আছে, মাছের প্লেটে মাছের কারি, যে দেখতে ভালো লাগবে সেজন্য এটা। তো এখন সার্ভ করব। আগে আপনাদেরকে লুকটা দেখাই, দেখেন একদম মজাদার, মানে লুক্রেটিভ এবং কালারফুল। মাছ না ভেজে যে এত সুন্দর মাছ রান্না করা যায়, আমার মায়ের হাতে রান্নাটা না দেখলে হয়তো আমি জানতাম না। মাছের কালার, গ্রেভির কালার, সব কিছু মিলেমিশে একাকার, আর কারি মশলার সুগন্ধ। তৈরি হয়ে গেল মায়ের হাতের মাছের কারি। বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর রেমিনিস কর্নারের কারি মশলার যে দুর্দান্ত ঘ্রাণ এবং যে স্বাদ, সেই স্বাদ যদি আপনি নিতে চান তাহলে এভাবে কারি মশলা বাসায় তৈরি করে নেবেন, অথবা রেমিনিস কর্নারের প্রোডাক্ট যদি আপনার কালেকশানে রাখতে চান তাহলে আমাকে নক দিতে ভুলবেন না। আফলাতুন নাহারস কিচেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদের প্রতি আমি বরাবরের মতো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব চ্যানেলটির পাশে থাকার জন্য। ভিজিট করে দেখবেন চ্যানেলটিতে কি কি রেসিপি আছে। আপনাদের জন্য আরও অনেক রেসিপি, আরও অনেক ধরনের সুস্বাদু এবং নিউট্রিশাস এবং হেলদি রেসিপি নিয়ে আসবো ইনশাল্লাহ। চ্যানেলটির পাশে থাকার জন্য বারবার অনুরোধ করি, কারণ এখানে আসলেই কিছু অথেন্টিক রেসিপি আছে যেগুলো আপনারাও ট্রাই করে নিজেকে প্রশংসার জায়গায় নিয়ে আসতে পারবেন। এবং এই যে রেসিপিগুলো, এই রেসিপিগুলো যদি আপনার কালেকশানে থাকে, আপনার অভিজ্ঞতায় থাকে, তাহলে অবশ্যই আপনিও সমৃদ্ধ হবেন। আর আমি সবসময় চেষ্টা করি যে কিছু ইতিহাস বলতে, রান্নার ইতিহাস, সেগুলো আপনাদেরকে খানিকটা হলেও সমৃদ্ধ করছে বলে আমার আশা। তো এই বলেই শেষ করতে চাই। আবারও মা দিবসে সকল মায়ের প্রতি আমার সালাম, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা। মাকে ভালোবাসবেন, মাকে সেবা করবেন, মায়ের পাশে যতটা সম্ভব থাকার চেষ্টা করবেন। ভালো থাকুন, স্টে ব্লেসড, ইট হেলদি।